একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাস হচ্ছে প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট ক্লাস, সংক্ষেপে আমরা বলে থাকি পিএসডি। এই যে ক্লাসটা আমরা করে থাকি, তো আজকে আমাদের প্রত্যেকে আপনারা যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমাদের থাম্বনেলটা দেখেছেন। বরাবরের মতন আমাদের এই শনিবারের সেশনে বর্তমান সময়ে সবাই খুব উৎসাহ এবং আগ্রহের সাথে অপেক্ষা করে আমাদের এই সেশনটা, বিশেষ করে কালাম দেওয়ানের যে কেসগুলো থাকে। আমাদের প্রিয় স্টুডেন্ট এবং বর্তমান মডারেটর হিসাবে তিনি আমাদের সামনে রয়েছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টা আমি মডার্ন মেডিসিন এবং আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি সকল কিছু সমন্বয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ওখানে দেখেছেন যে প্রথমে আমি আলোচনা করব রোগ নিয়ে এবং রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করবে কিন্তু আমাদের আজকের সেশনের মূল আলোচক আবুল কালাম দেওয়ান তিনি। তো আজকে বিষয়টা কি, শ্বাসকষ্ট, জ্বর, বমির একটা সফল কেস স্টাডি। কিন্তু এই যে কেস স্টাডিটা আমরা জানাবো, কিন্তু আমাদের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আমরা এখানে যারা চিকিৎসক তারা কি করছি, একজন রোগীর চিকিৎসা করছি এবং সেই যে ট্রিটমেন্টটা করছি, এখন স্বাস্থ্যের সংজ্ঞাটা কি। মানসিক স্বাস্থ্য ও কাউন্সিলিং, যেটা ডেফিনেশন অফ হেলথ, স্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেখানে বলা হচ্ছে স্বাস্থ্য বলতে বা স্বাস্থ্য হলো একটি পরিপূর্ণ শারীরিক, মানসিক ও এবং সামাজিক অবস্থার একটি সুস্থ সমন্বয়। এখন মডার্ন মেডিসিনের কথা চিন্তা করেন, সেখানে স্বাস্থ্য বলতে তারা একটা রোগকে চিন্তা করছে, তারা কি একটা পরিপূর্ণ মানুষকে চিন্তা করছে, তার মানসিক চিন্তাকে চিন্তা করছে। দেখা যাচ্ছে তার সামাজিক প্রেক্ষাপট, একটা মানুষ শ্বাসকষ্টের জন্য যদি আসে, বর্তমান সময়ে যদি শ্বাসকষ্ট হয়, সেই শ্বাসকষ্ট কি নিয়ে আসলো সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু ওই রুগীটা শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিচ্ছে, সারা জীবন তাকে ইনহেলার নিতে হবে। এই যে ইনহেলার নেওয়া বা একটা সিওপিডির পেশেন্ট বা যে রোগের উপরে হয়, অনেক ডিজিজ আছে, সেখানে অনেক ব্যয়বহুল চিকিৎসা। শুধুমাত্র আমরা বিগত কয়েক বছরের আগের কথা যদি চিন্তা করি, করোনার সময় লক্ষ লক্ষ টাকা মানুষ খরচ করেছে, ভেন্টিলেশনে গেছে, কিন্তু তার সামাজিক অবস্থা অবক্ষয় হয়েছে। ট্রিটমেন্ট করতে করতে তার আত্মীয় স্বজনের কাছে গেলেও সে কিন্তু তার সাথে কথাও অনেকে বলে নাই, কেন? ওই যে টাকা চেতে পারে। তো এই যে বিষয়টা, যে একটা মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক অবস্থার যে সুস্থ সমন্বয়, এটা কি আসলে আমাদের এই হোমিওপ্যাথি ছাড়া কি সম্ভব? আপনারা বলুন। তো এইটাই যে হোমিওপ্যাথির মাধ্যমে সম্ভব, সেটা আজকের কেসের মাধ্যমে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। তো টাইপ অফ সিকনেস, আমাদের রিয়েল হোমিওপ্যাথিক দর্শন ও গুরুত্ব অনুযায়ী আমরা মানবদেহের সিকনেস, এই যে সিকনেসটা হয়, এটা দুই ধরনের হতে পারে। তো আজকে যেহেতু অ্যাজমা, একটা শ্বাসকষ্ট নিয়ে আমরা আলোচনা করব, জ্বর সাথে বমি আছে। তো এই বিষয়টা, তো আপনারা যদি ছবিতে দেখেন, বাঁ সাইডের যে পিকচারে রয়েছে, সেখানে আমি চেষ্টা করেছি একটা 3D মডেলের মাধ্যমে দেখার জন্য। নিঃশ্বাস নিচ্ছে, এই যে এয়ার যাচ্ছে এখান থেকে, মুখ থেকে বের হচ্ছে। আমরা যদি ফুসফুসে ছোট করে একটা অংশ দেখা হয়, এই জায়গা কন্ট্রোল অ্যাস্তমা নর্মাল, অর্থাৎ নর্মাল যদি শ্বাসকষ্ট থাকে তাহলে আমাদের শ্বাসনালী কেমন থাকে, এবং আনকন্ট্রোল যদি অ্যাজমা হয়, শ্বাসকষ্ট থাকে, তখন কি হয়, কেবল সর্দি কাশি হচ্ছে। তো এই যে ছবিটা, এই ছবিটা দিয়ে আমি যদি বলি, এভাবে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি যে আসলে শ্বাসকষ্টটা আসলে কি, কেন হয়, আমরা প্রত্যেকেই জানি। আমরা প্রত্যেকেই নিঃশ্বাস নিচ্ছি, প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি, কিন্তু আমাদের এটা কিন্তু কোনো টের পাওয়ার বিষয় না। কিন্তু যখন ওই নিঃশ্বাসটা ঘন ঘন হয় বা গতি বেড়ে যায়, কিংবা শ্বাসের সঙ্গে বাতাসে প্রবেশ করতে অসুবিধা হয়, তবে আপনার শরীরে একটা কষ্ট অনুভব হয়। এখন এই যে কষ্টটা হলো, এই কষ্টটার জন্য শ্বাসকষ্টের অনেকেই বলে থাকে যে হাঁপানি। এখন এই যে শ্বাসকষ্ট মানে কি হাঁপানি?
এটাও আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র শ্বাসতন্ত্রের বা শ্বাসতন্ত্রের সংক্রমণ বা ঠান্ডা লাগলেও শ্বাসকষ্ট দেখা দেয়, তো সেটা তো হাঁপানি নয়। আবার অনেক সময় আছে যারা অনেক মোটা শরীর, স্থূলকায় দেহ, তাদের মধ্যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপিনিয়া থাকে। এখন এটা হলেও শ্বাসকষ্ট হয়। সাইনোসাইটিস রয়েছে, এতেও শ্বাসকষ্ট হয়। হার্ট ফেলিওর থাকলে সেখানেও শ্বাসকষ্ট হয়। নিউমোনিয়া থাকলেও শ্বাসকষ্ট হয়। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আমরা সংক্ষেপে সিওপিডি বলি, এটাও শ্বাসকষ্ট হয়। এছাড়াও বহুবিধ শ্বাসকষ্টের অনুভূত হতে পারে কারণে, অনেক রোগের কারণে। দেখেন আজকের আলোচনা ছিল জ্বর, তাহলে কি জ্বর সহ বেশ কিছু রোগ শুরু হয়, পরবর্তীতে তার মেটাবলিজমে প্রবলেম হয়, তো তারপরে তার নিঃশ্বাসের হার বৃদ্ধি পায়। তারপরে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম, নতুন একটা আমাদের বর্তমান সময় প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। এটা কি কারণে হচ্ছে? কারণটা যদিও খুব স্পষ্ট নয়, তবে এর সঙ্গে থাকে উৎকণ্ঠা, ভয় বা ভয় পাওয়ার একটা কারণ থাকতে পারে, যেটাকে বলে প্যানিক ডিসঅর্ডার। এটার নাম অনেকেই শুনবেন, এখন বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে প্যানিক ডিসঅর্ডার। তাহলে এই সকল ক্ষেত্রে আমাদের করণীয় কি? তো শ্বাসকষ্ট থেকে আরাম পাওয়ার জন্য আমরা প্রথমেই বিভিন্ন মানুষ ডাক্তার কাছে গেলে সে বলে যে ধূমপান করা যাবে না। কিন্তু অনেকে দেখা যাচ্ছে ধূমপান করে চলেছে 80 বছর 90 বছর, বা বিড়ি খাচ্ছে গ্রামের দিকে, তো তাদের তো শ্বাসকষ্ট নেই। তাহলে ধূমপানটাই কি আসলে মুখ্য কারণ? অবশ্যই এটা একটা কারণ, কিন্তু এটাই মুখ্য কারণ হবে এটা বলা চলে না, বা আমরা এটা বলতে পারি না। কিন্তু এর কারণে শ্বাসকষ্ট হতে পারে বা রোগটা বৃদ্ধি পেতে পারে। বা বাবা মার হাঁপানি রয়েছে, অ্যাজমা রয়েছে, বা টিবি হয়েছিল, বা হার্টের রোগ ছিল, বাচ্চার হয়েছে, এটা একটা কারণ হতে পারে। তো অ্যালার্জি থাকলে অ্যালার্জির অনেকে ভ্যাকসিন দেওয়ার পরে শ্বাসকষ্ট বেড়েছে, অনেকে ধুলাবালি গেলে শ্বাসকষ্ট হয়, তো অনেকে এটাকে অ্যালার্জি বলে থাকে। অনেকে খাবারের মধ্যে দেখা যায় গরুর মাংস, ইলিশ মাছ বা বাদামের বিভিন্ন খাবার থাকলে তার শ্বাস নিতে পারে না, তখন বলে যে আমার ফুড অ্যালার্জি রয়েছে, এর জন্য শ্বাসকষ্ট হয়। অনেকের ওজন বেড়ে গেছে, হাঁটা চলা, বিশেষ করে সিঁড়িতে যাদের ওজন দেখবেন 5 ফুট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, ওজন যদি 80 কেজি বা 85 কেজির উপরে হয়, তারা কিন্তু একটু সিঁড়ি বেয়ে উপরে উঠলেই তারা দম নিতে পারে না, তারা তো শ্বাসকষ্ট রয়েছে। অনেকে ঘর গোছানোর সময় ধুলোবালি লাগলে তার শ্বাসকষ্ট হয়। অনেকে মাস্ক পরে নেয়, আমরা বলি ডাস্ট অ্যালার্জি আছে, সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হয়। পশম আলা, বিশেষ করে অনেকে বাড়িতে পশু পাখি পালন করে, সেই পশু আসলেও ধুলাবালি আসলে শ্বাসকষ্ট হয়। তো অতিরিক্ত শ্বাসকষ্ট হলে আমরা কি করি? একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হই এবং তার কাছে যাই। তিনি কি করেন? তিনি রুগীটা খুব কষ্ট হচ্ছে, বক্ষব্যাধি ক্লিনিকে গেল। বক্ষব্যাধি ক্লিনিকে যাওয়ার পরে তিনি কি করছেন, এই সকল সমস্যা অনুসারে তার কিছু পরীক্ষা দেয়। এই পরীক্ষার পরে তার মিউকাস পরীক্ষা করতে দেয়, তার কফ অনুসারে তার এক্স রে করতে দেয়। এক্স রে করার পরে তার কফ পরীক্ষা করলো, এক্স রে করলো। বিশেষ করে এখানে কিছু ব্লাড টেস্ট করানো হয়, এটা ডিজিজ অনুসারে হতে পারে। যেমন অ্যালার্জি যদি হয় তাহলে আইজিই টেস্ট হয়, অ্যালার্জি স্ক্রিন প্রিক টেস্ট হয়। তারপরে কমনলি আপনার সিবিসি দেয়। অনেক সময় আছে পালমোলজিস্ট যারা রয়েছেন, তারা আবার স্পেসিফিক কিছু ফাংশনাল টেস্ট করান। কিছু কমন টেস্ট আমরা প্রত্যেকে করতে পারি, যেমন ব্লাড কাউন্টে আপনি সিবিসি দিলেন, ইমিউনোগ্লোবিন ই, যেটাকে আমি সংক্ষেপে বলবো আইজিই, এটা করা হলো, এবং সিবিসির মধ্যে ইসোনোফিলটা কতটুকু বেড়ে গেল, এটা আমরা দেখতে পারি। চেস্ট এক্স রে করা হলো, সিটি স্ক্যান করা হলো। এই সিটি স্ক্যানের পরে আমরা কি করলাম, আমরা তাদের এটা দেখা হলো। তবে আমি বর্তমানে ব্যক্তিগতভাবে পুফে মিটার এটা আমরা পেতে পারি, এবং সেখানে আমরা ওইটা চেম্বারে রাখতে পারি। রাখার পরেও কিন্তু আমরা রুগীর ইনহেলেশন এবং এক্সহেলেশনের উপরে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের হারটা আমরা ওটা দেখতে পারি। এবং অনেকে দেখা যাচ্ছে কষ্ট হলে নেবুলাইজার ব্যবহার করতে বলে, তো নেবুলাইজার করলে কি হয়, আপনার আপাতত ওই শ্বাস প্রশ্বাসের হারে যে কফটা আছে সেটা শুকিয়ে যায়। শুকায় গেলে তার নিঃশ্বাস নিতে সুবিধা হয়। এবং নিঃশ্বাস নিতে যখন সুবিধা হয়, সে মনে করছে যে আমি তো একটু ভালো আছি। কিন্তু ঠান্ডা গরম লাগলে আপনারা এখানে যদি ভালোভাবে দেখেন, এই যে জায়গাটা দেখেন কন্ট্রাস্ট, মানে চিকুন হয়ে গেছে এবং কফে আটকে গেছে। তো যখনই নেবুলাইজিং করা হলো, ওটা শুকায় গেল। তো শুকায় যাওয়ার পরে সে নিঃশ্বাস নিতে পারছে। নিঃশ্বাস কিন্তু
হঠাৎ করে আবার যখন ঠান্ডা গরম লাগছে তখন সে আবার নিঃশ্বাস নিতে পারছে না। এই সিস্টেমটা কিন্তু চলতেই থাকে, এবং এর কিন্তু কোনো প্রপার যদি ট্রিটমেন্ট হোমিওপ্যাথি ব্যতীত অন্য কোনো জায়গায় যদি করা হয় প্রাকৃতিক নিয়ম ছাড়া, এর কিন্তু আরোগ্য সম্ভব নয়। তো আমরা কিন্তু ওই জায়গাটাই আসছি। আজকের মূল যে চিকিৎসা প্রোটোকলটা যেটা কালাম দেওয়ান বলবে সেটা কিন্তু ওইখানটা। তো দেখেন হোমিওপ্যাথিতে আহ, একটা মানুষ, এই যে আপনি যদি চিন্তা করেন, আপনি ছবিটা দেখছেন কি, সে মোবাইল মোবাইল চাপছে, এবং আপনি দেখতেছেন এখানে হাতে একটা কিছু রয়েছে, তার শ্বাসকষ্ট ছিল বা যাই ছিল, সে গরম কোনো পানি খাচ্ছে বা কিছু একটা ড্রিঙ্কস নিবে, সে নিয়ে আসে। তো এই ধরনের ক্ষেত্র থেকে আপনি চিকিৎসা করতে পারবেন, এটা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আপনাকে সেই শিক্ষাটাই প্রদান করবে। তো আমাদের একাডেমিক মূল থিঙ্কিংটা কোথায়, অর্থাৎ ওইখান থেকে, অর্থাৎ যেখানে সে মানসিক স্তরে কাজ করছে সেইখান থেকে আমরা চিকিৎসাটা করতে পারি। এবং সেটাই আজকের সেশনের, আপনারা যদি সম্পূর্ণ সেশনটা থাকেন তাহলে আপনারা, আমার দৃঢ় বিশ্বাস আজকের সেশনে এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে যে এটা আপনারা কিভাবে কি করতে পারবেন। তো আসুন মূল আলোচনা, আমি মূল আলোচনাটা শুরু করি। তাহলে দেখেন, টাইপ অফ সিকনেস, রিয়েল হোমিওপ্যাথিক দর্শন অনুযায়ী দুই প্রকার সিকনেস আমাদের মানব দেহে সৃষ্ট হতে পারে, যেটা জার্ম সেলে থাকে, হিউম্যান জার্ম সেলে থাকে। এখন এই যে জার্ম সেল থাকছে, এখন জার্ম সেলটা হচ্ছে জনন কোষ থাকে। তো এই জার্ম সেল মায়েদের মধ্যে ওভাম এবং পিতার মধ্যে স্পার্মেটোজোয়া, বা আমরা সংক্ষেপে বলি স্পার্ম বলি। তো এইখানেই কিন্তু থাকছে, তাহলে এইখানেই হার্মফুল মিউটেশন হচ্ছে, মডিফিকেশন হচ্ছে। এই হার্মফুল মিউটেশন মডিফিকেশন সেটা হচ্ছে হেরিডিটারি সিকনেস থাকছে। ঠিক আছে, এখন আজকের মূল যে আমাদের পেশেন্ট নিয়ে আমাদের মূল আলোচক কালাম দেওয়ান আলোচনা করবেন, আমি তাদের সম্পর্কে একটু বলে আমি টোটাল ডিজিজ ওরিয়েন্টেড আলোচনাটা করে যাব। পেশেন্ট হচ্ছে আলভি শেখ। তার শ্বাসকষ্ট ছিল 6 থেকে 7 বছর যাবত। 2 থেকে 3 বছর যাবত সে অ্যালোপ্যাথি চিকিৎসা চালিয়েছে, গ্যাস, ইনহেলার, মুনাস ওষুধ খেত। তার ঠান্ডা কাশি জ্বর পূর্ব থেকেই ছিল। তো তার ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাই, আপনারা বুঝতে পারবেন। শব্দ কি শোনা যাচ্ছে? তোমার সমস্যা, প্রধান সমস্যা ছিল শ্বাসকষ্ট 6 থেকে 7 বছর যাবত। আলভি শেখ, তুমি আসছিলা 6-3-2025, তাই না? আপনারা কি শুনতে পাচ্ছেন? তারপরে তোমাকে নিয়ে আসছে, তাই না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। 6 থেকে 7 বছর যাবত প্রচন্ড অবস্থায় তুমি আসছিলা শ্বাসকষ্ট। এখন তুমি বলো শ্বাসকষ্ট তোমার কমছে না বাবা? কতদিন চিকিৎসা করে কমছে? 5 মাস চিকিৎসা করে কমছে। তুমি চিকিৎসার 1 থেকে 1.5 মাস পরে আসছিল, তখন শ্বাসকষ্ট কিরকম ছিল? আগের মতোই ছিল না একটু কম ছিল? স্যার ভিডিও আটকাতে হচ্ছে স্যার, ক্লিয়ার হচ্ছে না। এটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আচ্ছা, তোমার আরেকটা সমস্যা ছিল, ঠান্ডা কাশি প্রথমে প্রকাশ পায়, তারপর জ্বর, শ্বাসকষ্ট শুরু হয়, জ্বর হলে বমি হয়, প্রচন্ড বমি হয়, এবং মাঝে মাঝে মাথা ব্যথা করে। এইগুলার কি অবস্থা এখন? এগুলো এখন নাই। হ্যালো আপা, আপনি বলেন, আপনার সন্তান, আপনি বলেন, এ কি শ্বাসকষ্ট আছে এখন? না। আচ্ছা, মাঝে মাঝে মাথা ব্যথা এবং কি প্রচন্ড জ্বর হয়ে বমি হতো, এটা কি এখন আছে? আলহামদুলিল্লাহ এখন আর নাই। আলহামদুলিল্লাহ, ভালো, মাশাআল্লাহ। ঠিক আছে, ওর ঘুম কিরকম এখন বলেন তো আপা? আগে 1.5 ঘন্টা সময় লাগতো, না এখন আল্লাহর রহমতে কম, এখন ঘুম ভালো হয়। ঘুম ভালো হয়, খাওয়া ভালো ছিল, এখনো ভালো আছে না? ভালো আছে। ঠিক আছে, পায়খানা কষা 1/2 ঘন্টা সময় লাগতো, অনেকক্ষণ বসে থাকতো আপনি বলছিলেন, এখন কি অবস্থা বলেন তো? এখন কম লাগে। কম লাগে, ঠিক আছে। মন মেজাজ রাগ বেশি ছিল, ঘরে ভাঙচুর কত, এখন কমছে? এখন কমছে, ঠিক আছে। ভাবনা চিন্তাও সবার জন্যই ভাবে, এখনো তো সবার জন্যই ভাবে, তাই না? আচ্ছা, আগের থেকে যে 100% সমস্যা নিয়ে আসছিলেন, এখন ও কত পার্সেন্ট সুস্থ? আপনার সন্তান, আপনি একটু বলুন। এখন আল্লাহর রহমতে 90% সুস্থ। শ্বাসকষ্ট দেখা দেয় না? এখন নাই। নাই, আলহামদুলিল্লাহ। বড় একটা রোগের থেকে বাঁচছেন না? আচ্ছা, ওর শ্বাসকষ্টের জন্য আমার কাছে আসার আগে কি চিকিৎসা করতেন? অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ানো হয়েছে, আর অক্সিজেন দিয়া করতো, গ্যাস
এই গ্যাস নাকে মুখে কিছুটা। হ্যাঁ, গ্যাস দিত নাকি? আচ্ছা, সেটা কত বছর পর্যন্ত চলছিল? এটা 2-3 বছর হইব, মাঝে মাঝে দেওয়ানো লাগতো। মাঝে মাঝে দেওয়া লাগতো, 2-3 বছর যাবত দেওয়া লাগতো। এই ভালো এই খারাপ, আবার নিতেন, আবার ভালো হইতো, আবার সমস্যাটা আবার নিতেন, তাই না? এখন আমার কাছে যে ও এত মাস চিকিৎসা করলো, এর মাঝে কি আর গ্যাস দিতে নেওয়া লাগছে? না লাগে নাই, ওইরকম অবস্থা হয় না। এখন অ্যালোপ্যাথি ওষুধ তো খাওয়ান বোধ হয়, অ্যালোপ্যাথি ওষুধ তো মনে হয় খাওয়ান না না? না 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 খাওয়ান না? না না লস্যি খাওয়াই না, হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি। আচ্ছা, আমার কাছে আপনি কি জন্য আসছেন বলুন তো? ওষুধ নিয়ে খাইয়া ভালো হইবে এই জন্য আসছি। আচ্ছা, আপনি ওষুধ নিয়ে খায়া ভালো হয়েছে, এই জন্য আপনার সন্তানকে আসছে। আপনি বলছেন যে না, আমার একটা শ্বাসকষ্ট, আমি যদি ভালো হই তাহলে আমার সন্তানকে নিয়ে আসবো, এই কথা বলছিলেন না? ঠিক আছে, এখন আপনার সন্তান সুস্থ, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। ঠিক আছে, আলবি, তুমি ভালো থাকবে, কোনো সমস্যা হলে আসবে, কেমন? আর তুমি নিশ্চিন্ত থাকো, এই যে তোমাকে ওষুধ দিয়ে দিলাম, জার্মানি ওষুধ, হ্যাঁ, গরম পানির সাথে খাইবা, দিনে 2 বার, সকালে একবার, রাত্রে একবার, কেমন? কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপা, আসসালামু আলাইকুম। তো আমরা কেসটা দেখলাম। তো বিষয়টা এই যে ট্রিটমেন্ট প্রোটোকলটা আমি সার্বিকভাবে আমি আরো আপনাদের কাছ থেকে 10 মিনিট সময় নিব, কারণ টোটাল বিষয়টা আলোচনা করব। পরবর্তীতে আমাদের এই চিকিৎসা কিভাবে করা হয়েছে, কিভাবে করছে, এটা কালাম দেওয়ান আলোচনা করবে। তো টাইপ অফ সিকনেস বা রিয়েল ভাবে দর্শন অনুযায়ী 2 প্রকার রে মানবদেহে সিকনেস সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে জার্ম সেল, যেটা যে জার্ম সেলে যেটা হয় সেটা যে ক্ষতিকর হার্মফুল মিউটেশন ঘটে বা মডিফিকেশন হয়, সেটা হেরিডিটারি সিকনেস থাকে। কারণ এই পেশেন্টের আপনি মাকে দেখলেন, তার হাসি খুশি মুখ। এর আগের যে সেশনটা আমাদের কালাম দেওয়ান আলোচনা করেছিল, আমি ছিলাম না উপস্থিত। তো ওই সেশনে কিন্তু ভিডিওটা দেওয়ার কথা ছিল, বিভিন্ন আমাদের টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে ওটা আপনারা দেখতে পারেননি। আমি চেষ্টা করবো সেটা আপনার সামনে তুলে ধরার জন্য। তো এই জন্য আমি একটু সময় নিব। তো আরেকটা কি সোমাটিক সেল বা এখানে কি হচ্ছে, হার্মফুল মিউটেশন মডিফিকেশন হচ্ছে, সেটা অ্যাকর্ড সিকনেস হিসেবে গণ্য হচ্ছে। তাহলে আমার আলভিশেক, সে কিন্তু অ্যাকর্ড সিকনেস আছে এবং সাথে তার মধ্যে হেরিডিটারি সিকনেস আছে। এই দুইটা ট্রিটমেন্ট আমাদের সফলভাবে করেছে কালাম দেওয়ান। কিভাবে করেছে সেটা সে আলোচনা করবে। তার আগে আমরা একটু দেখে নেই এই যে হার্মফুল জার্ম সেল এবং হার্মফুল সেলে যেটা হলো সেটা আমরা কিভাবে দেখি। আপনার একটু পেশেন্টের কথাটা শোনেন। আপা, আপনি আসছিলেন 7/1/2025, 7/1/2025 তারিখে আসছিলেন, তাই না? কারণ আমি কিন্তু আপনাকে শিল্পী আপা হিসেবে দেখছি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা আপা, আপনি আসছিলেন, প্রথম সমস্যা ডান হাতের বৃদ্ধাঙ্গুলির গোড়ায় প্রচন্ড ব্যথা, বৃদ্ধি, হাড় বৃদ্ধি হয়ে গেছিল, শক্ত, স্মৃতিশক্তির দুর্বলতা, ডান আঙ্গুলের মাথায় ব্যথা এবং কালো রগের ভিতরে ফুলে উঠছিল, হ্যাঁ, কালো হয়ে গেছিল, ব্যথা করছিল প্রচন্ড। আচ্ছা, আপনি আমার কাছে আসছিলেন, এর আগে কি চিকিৎসা করছিলেন আপনি একটু বলবেন? এর আগে আমি হোমিওপ্যাথি ওষুধ খাইছি, প্রায় 1.5 মাসের মতন খাইছি। খাওয়ার পর ক্লাসিক্যাল হোমিওপ্যাথি? হ্যাঁ, খাইছি। তো খাওয়ার পর আমার ব্যথা আর বাড়ছে, ব্যথা কমে নাই এবং রগের ভিতরে কালো হয়ে গেছে। এই হাতে? হ্যাঁ, এই হাতের রগের ভিতরে কালো হয়ে গেছে এবং এই জায়গায় আর বাড়ছিল, এই দিকে রগটা কালো হয়ে গেছিল। তারপরে আমি এদিনের কাছ থেকে শুই না, আপনার কাছে আইসা তারপরে দিছি এবং খাইছি, আলহামদুলিল্লাহ। খাওয়ার পর আমি আমার ব্যথা কমছে। এখন কি রগে ব্যথা আছে? না, এখানে কালা যে রগ ফুলে গেছিল সেটা আছে? না, এখন আর নাই। এই হাতে এখানে লাগাইতে পারতেন না, এখন লাগান তো। আগে দাঁতের উপরে রাখছি, এখন তো এই যে এখন ব্যথা পান? আপনাকে ডাক্তার বলছিল হাড় বৃদ্ধি হয়ে গেছে, এখন কি হাড় বৃদ্ধি আছে? নাই, রগের কোনো ব্যথা নাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি গোড়ায় ফুলে গেছিল, হাড় বৃদ্ধি হয়েছিল এবং কি মাংস বৃদ্ধি হয়েছিল, রগের ভিতরে কালো হয়ে ফুলে গেছিল, আপনি অনেক কষ্ট পাইছিলেন। আপনি ক্লাসিক্যাল চিকিৎসা নিয়েছিলেন 1.5 মাস, তাতে কোনো উপকার পান নাই। আচ্ছা, তারপরে আমার কথা শুনে আপনি আমার কাছে আসছেন, ধন্যবাদ শিল্পী আপা। তারপরে এখন আপনার এই হাড়ের ব্যথা,
তারপরে স্মৃতিশক্তি দুর্বলতা, তারপর আপনার যে ওয়েট বেশি ছিল পেটে, আপনি আইসা অনেক হয়রান হয়ে গেছেন। প্রথম দিন আপনি দুশ্চিন্তা যুক্ত ছিলেন, হ্যাঁ, দুঃসংবাদ শুনে আপনি মিনি স্ট্রোক করছিলেন, আপনি শারীরিক এবং মানসিক ভাবে দারুণ ভাবে অসুস্থ ছিলেন। এখন আলহামদুলিল্লাহ বলেন আপনি কতটুকু সুস্থ? 100% অসুস্থতা নিয়ে আসছেন, এখন কত পার্সেন্ট সুস্থ আছেন? এখন আল্লাহর রহমতে 100% আমি এখন ভালো। ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পেট দেখে আমি বলছিলাম যে আপনার এই ডিএপি ডায়েটের পেজ আপনাকে দিয়েছিলাম। আচ্ছা, এই ডিএপি ডায়েট যেগুলা আপনাকে পালন করতে বলছি, সূর্য অস্ত যাবার আগে আপনাকে খানা বন্ধ করতে বলছি, তারপর আপনাকে বিভিন্ন প্রকার পাতা খেতে বলছি, এরপর আপনাকে মাংস, ডিম, বিভিন্ন ওই যে দুধ থেকে তৈরি এইগুলা জিনিস খেতে নিষেধ করছি, আপনাকে সকালে 4 প্রকারের ফল খেতে বলছি, আর বিকালে বলছিলাম কি 4-5 পদের পাতা আর শসার সালাদ খেতে বলছি। এইগুলা করে আপনার ওজন কতটুকু কমছে এই 4-5 মাসে একটু বলবেন? প্রায় 5 কেজি কমছি। 5 কেজি কমছে? সেটা কিভাবে বুঝলেন? আগের ওজন আর আগের ওজন আমার আসলে তারপরে আমি ওজনে বৃদ্ধি দেওয়ার পরে যে 5 কেজি কমে গেছে। 5 কেজি কমছে, ঠিক আছে। এখন কি ডিএপি ডায়েটটা চালু আছে? আছে, হ্যাঁ আছে, মাশাআল্লাহ। আপনি একটা কথা বলুন তো, আপনার সারা শরীরে প্রচন্ড ব্যথা, শ্বাসকষ্টের ভাব হচ্ছে, এখন সেই শরীরে ব্যথা, আপনি কাজকর্ম করতে পারতেন না? আচ্ছা, আপনি এর মাঝে আসছিলেন মতন বলছেন, আপনি অনেক কাজ করছেন, আচ্ছা সেটা কিভাবে করলেন বলুন তো? এই যে খাওয়া তখন আমি সুস্থ আল্লাহর মতন নিজের কাজ করতে পারি, এখন আমার কষ্ট লাগে না। আগে আপনি অ্যালোপ্যাথি চিকিৎসা করে মাসে কত টাকার ওষুধ খেতে পারবেন? 3 থেকে 4,000। 3 থেকে 4,000। এখন আমার কাছে এই যে 7/1/2025 তারিখ আসছে, এই পর্যন্ত আমার কাছে মাসে কত টাকার ওষুধ খেতে হয়েছে বলে? এখন মাসে ওই সময় প্রথম অবস্থা মানে 500-600 টাকার মতন খাইছি, এখন 200-300 টাকা মাসে লাগে। এখন এই রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা আপনি কি ভালো মনে করেন? হ্যাঁ, ভালো। আপনার রোগগুলো কি বাড়লো না কমলো? না, আলহামদুলিল্লাহ কমছে। ঠিক আছে। আপনার ঘুমের একটা ব্যাপার আছে, 11টায় ঘুমাতে যেতেন 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, এখন আপনার কতটুকু? না, এখন এত সময় লাগে না, এখন 15 মিনিট 20 মিনিট ঘুমাইছে। মাশাআল্লাহ, ঠিক আছে। খাওয়ার ইচ্ছা করে কম খান, ওই মোটা হয়ে যাবেন ভয়ে। এখন খাওয়া দাওয়াটা দিনের বেলা খেতে বলছি, রাত্রে খাওয়া, এখন কি অবস্থা খাওয়া? পরিমাণেই খাই, দিনে ঠিক মতনই খাই, রাত্রে ওই নামাজ পড়িয়া মাগরিবের নামাজ পড়িয়া খাইয়া পড়ার কিনা। ঠিক আছে। এটা লাগে পানি খাই। পানি খান, রাতে শুধু পানি খাবেন, কেমন? পানি খাই। হ্যাঁ, পায়খানা আপনার 10 থেকে 15 মিনিট, আধা ঘন্টা সময় লাগতো, মাঝে মাঝে একদিন পর পর হতো, এখন কি অবস্থা? এখন রেগুলারই হয়, এখন অত সময় লাগে। এখন আর কষা আছে, বসে থাকতে হয় না। আচ্ছা, মন মেজাজ রাগ বেশি কিন্তু ঘরে বাহিরে নয়। আচ্ছা, আপনি এখন রাগটার পরিমাণ কি একটু বেশি না কমছে? মানুষের প্রতি সন্দেহ কমছে? এখন মানুষকে কিরকম মনে হয় আপনার? আশেপাশের মানুষগুলা পজিটিভ না নেগেটিভ? আপনার চিন্তা আপনার ভালো হবেন না এরকম একটা কথা বলছিলেন, আমি এত চিকিৎসা করছি, আমি বলতে ভালো হবো না। এখন আপনার ভাবনা চিন্তাটা? না, এখন আমার ভাবনা চিন্তা নেই, খাই আমি ভালো হয়েছি আল্লাহর রহমতে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা দেখলাম দুইটা, এখানে মূল বিষয়গুলো এই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এখানে আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি যে বিষয়টা শেখায়, অর্থাৎ আমরা ট্রিটমেন্টটা করছি কোথা থেকে আর মেডিসিনটা যাচ্ছে কোথায়। আপনার জার্ম সেলের আমরা চিন্তা করছি, এখানে কিছু প্যাথোলজি আমাদেরকে জানতে হবে, অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে, সাথে কি জানতে হবে আপনার আমাদের মেডিসিনাল, অর্থাৎ মেডিসিনের দ্বারা কিন্তু আমরা সার্জারি করে ফেলতেছি। তার এই যে শ্বাসকষ্টের উপর ভিতরে অর্থাৎ বুকের মধ্যে যে কফ ছিল, সেই কফটা মডার্ন মেডিসিনের ডক্টররা তারা সার্জারি করে এটা বের করে বিভিন্ন মেশিনারিজ এর মাধ্যমে, আমরা আমাদের ওষুধের দ্বারা সেই সার্জারিটা করছি। তাহলে আমাদের প্যাথোলজিটা জানতে হবে। তো এই যে সোমাটিক সেল এবং জার্ম সেল এটা দেখানো হলো, এবং আমাদের যে মূল সিকনেস, আমাদের হোমিওপ্যাথিতে যে জৈব দেহের উপর যে প্রধান 3টা ক্ষেত্র আমরা ধরে থাকি, সেটা জিনোম, মাইটোকন্ড্রিয়াল মিউটেশন, মাইক্রোবায়োমের জন্য প্রযোজ্য হয়ে থাকে, এবং এইটাকে চিন্তা করে কিন্তু কালাম দেওয়ান সে কিন্তু সঠিকভাবে
মেডিসিন প্রেসক্রিপশন করে কিন্তু সফলতা দেখিয়েছে। আমরা ওষুধটা প্রয়োগ করছি কোথায়? প্রয়োগ করছি অ্যাটমিক লেভেলে, অর্থাৎ এই কেমিক্যাল লেভেলে আপনার মেডিসিন প্রয়োগ হয়েছে। এই কেমিক্যাল লেভেলে প্রয়োগ হয়েছে মেডিসিনটা। এখন এই কেমিক্যাল লেভেলে যখন আপনি দিচ্ছেন, আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আমরা যখন পোটেন্টাইজেশন পদ্ধতিতে আমরা যখন দিচ্ছি মেডিসিনটা, যখন শক্তিকৃত ওষুধ দেওয়া হচ্ছে, সেই শক্তিকৃত ওষুধ আপনি যেভাবে দেন, নিঃশ্বাসের মাধ্যমে দেন, রাবিং করেন বা খেতে দেন, যেটাই করেন না কেন, সেটা চলে যায় মলিকুলার, অর্থাৎ মলিকুল ডিএনএ তে কাজ করে। ডিএনএ থেকে সেলুলার লেভেল, টিস্যু লেভেল, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে ওই পূর্ণ মানুষটার উপরেই কিন্তু কাজ করে। তো আমাদের এখানে একাডেমিতে যে বিষয়টা শেখানো হয় সেটা অর্গানন আলোকে, অর্থাৎ কনস্ট্রাকশন অফ 6 সাইকেল। আপনারা যারা আমাদের একাডেমির সাথে যুক্ত আছেন, আমাদের 6 সাইকেল, আপনারা অনেকে মনে করেন ডক্টর শ্যামল কুমার দাস স্যারের 6 সাইকেল, সেটার সাথে মিল নেই। আমাদের এটা আমাদের একাডেমিতে এটা আমাদের গবেষণা এবং আমরা অর্গানন আলোকে করেছি। তো আমাদের কনস্ট্রাকশনের 6 সাইকেল যেটা করা হয় সেটা আমাদের অর্গাননের 3 নম্বর অ্যাফোরিজমকে ঠিক রাখার জন্য আমাদের এর সাথে সহায়ক হিসাবে আমরা 81, 95, 148, 204 এবং 206 অ্যাফোরিজমের সমন্বয় নিয়ে আমাদের 6 সাইকেল গঠিত। সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট সাইকেলে অবস্টাকেল হিসেবে আইদার পিআরএস, পিটিএস, পিসিএস চিন্তা করি। সেকেন্ড সাইকেলে পার্সোনালাইজড কিউরেটিভ মেডিসিন দেওয়া হয় প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশনের ভিত্তিতে, সেটা সে করেছে এবং সে সফল হয়েছে। এবং আমাদের থার্ড সাইকেলে ইন্টারমিডিয়েট সাফারিং বেসড অবস্টাকেল আমাদের করা হয়। তারপর ইন্টারমিডিয়েট ফিলোসফিক্যাল বেসড অবস্টাকেল ফোর্থ সাইকেলে, ফিফথ সাইকেলে কনস্টিটিউশনাল রেমেডি এবং সিক্স সাইকেলে কপস রিভাইভার, অর্থাৎ অ্যাকিউট ইমার্জেন্সি ক্ষেত্রে। তো এই প্রোটোকল গুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা জানে। আপনারা যারা আমাদের একাডেমিতে ভর্তি হননি তারা এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না। আপনারা দেখছেন ঠিকই যে না, এখানে তো সফলতা দেখানো হচ্ছে, কিন্তু সফলতার পিছনে যে বিষয়গুলো আছে, থিওরিটিক্যাল বিষয়, এটা কিন্তু আমাদের একাডেমিতে আমাদের রেগুলার ক্লাসে শেখানো হয়। এবং সাথে আপনারা যারা আমাদের ক্লাসে ভর্তি হতে পারেননি বা হতে পারবেন জানুয়ারি থেকে, তারা মনে করেন যে না আমরা এটা শিখতে চাই, তো আপনাদের জন্য আমাদের কি আছে, আমাদের ওয়ার্কশপ আছে 2 দিনের। এই 2 দিনের ওয়ার্কশপে কিন্তু আমরা এই জিনিসটাই হাতে কলমে শিখাই 2টা দিন ধরে। এবং এই বিষয়টা আপনারা কিভাবে সরাসরি দেখতে পারেন সেটা বিস্তারিত আলোচনা। এবার দেখেন, আমাদের এখানে ফার্স্টে আমরা আইদার পিআরএস, তাহলে হাইড্রোফোবিনাম, হাইড্রোফোবিনাম নিয়ে কিন্তু আমরা ওয়েবিনার করছি 2 দিনের। আপনাদের সেখানে আমরা লাইসিনাম, অর্থাৎ অনেকে আমি চিন্তা করতে হাইড্রোফোবিনাম, তো লাইসিনাম নিয়ে যে বিস্তারিত এই মেডিসিনটা কোথা থেকে আসছে, কুকুরের লালা থেকে কিভাবে তৈরি হয়েছে, টোটাল বিষয়টা ছিল ওই ওয়েবিনারই শেখানো হয়েছে। এরপর আমরা ভবিষ্যতে আমরা সরাই নাম নিয়েও কিন্তু আমরা ওয়েবিনার করতে চলেছি, আমরা করব, তখন আপনারা এটা বিস্তারিত জানতে পারবেন। আমাদের কার্বোভেজ মেডিসিনটা, এটা ওয়েবিনারে আমরা জানাবো। এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে শ্বাসকষ্ট আমরা কিন্তু সাইকোসিস বা সাইকোটিক মায়াজমকে আমরা চিন্তা করি, সোরা সিফিলিস সাইকোসিস, সেই সাইকোসিস মায়াজম। সাইকোসিসের জন্য আমরা 2টা মেডিসিন, একটা হচ্ছে থুজা, একটা মেডো। কেন আমরা থুজা দিচ্ছি সেটার ব্যাখ্যাটা কিন্তু আমরা আমাদের আজকের মডারেটর কালাম দেওয়ানের কাছ থেকে জানবো। তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম, তো আমাদের মূল একটাই থিঙ্কিং, যে প্যাথি অর্গানন সম্মত নয় তা হোমিওপ্যাথি নয়, যা হোমিওপ্যাথি নয় তা রিয়েল হোমিওপ্যাথি নয়। আমরা যা কিছু শেখাচ্ছি এটা কিন্তু অর্গানন আলোকে, এটা মাথায় রাখতে হবে। আপনারা প্রত্যেকে দেখবেন কি যে আমরা একটা কথা জানি কিন্তু সেটা কিন্তু সত্য বলে মানি না। যখন অন্য চিকিৎসায় নাই গতি, তখন রক্ষা করতে পারে শুধুই হোমিওপ্যাথি। এটার প্রমাণ কিন্তু কালাম দেওয়ান, তিনি কিন্তু তার চিকিৎসার মাধ্যমে দেখাচ্ছে। এখানে রুট কজকে যদি চিন্তা করেন, এই দেখেন একটা গাছ, এটা ছোট যখন থাকলো, এই ছোট অবস্থায় কিন্তু আপনি ট্রিটমেন্ট করলে, আপনি যদি আমাদের একাডেমিক ভিউ দেখেন, তাহলে আপনি অবস্টাকেল গুলোকে সীমিত সংখ্যক মেডিসিনে নিয়ে আসছেন, অর্থাৎ অল্পতে আপনি শুরু করতে পারছেন। কিন্তু আপনি যখন ডিজিজের কথা চিন্তা করছেন, তখন কিন্তু সীমিত সংখ্যক না, ডিজিজ অনেক, সারা পৃথিবীতে রেজাল্ট অফ দ্য ডিজিজ অনেক। তাহলে এর যদি ট্রিটমেন্ট করতে হয় আপনার এত বড় গাছ, আপনি একদিনে কিভাবে সেটা পরিবর্তন করবেন? এটা সম্ভব না। এটার জন্য অনেক সময় লাগবে, আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক শিখতে হবে। তো আপনি ছোটটাকে যদি বুঝতে চান, তাহলে আমাদের একাডেমিক ওয়েতে আসেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এরপরে দেখেন এখানে হোমিওপ্যাথিক সায়েন্স অ্যান্ড ফিলোসফি, দেখেন এই কথাটা সে যে ট্রিটমেন্টটা করছে তার উপরে কি কি রয়েছে ফিলোসফির মধ্যে। দেখেন জেনারেশন আফটার জেনারেশন ধরে ম্যাল ট্রিটমেন্টের ফলে আজ প্রতিটা মানুষ বিভিন্ন জটিল রোগের শিকার হচ্ছে। এই কথাটা ক্রনিক ডিজিজ পার্ট অন, অর্গান অফ মেডিসিন, অ্যাফ্রোজম 80 অন, কেন্ট ফিলোসফি চ্যাপ্টার 16 1-2,
এগুলোতে বর্ণনা আছে, এগুলো কিন্তু সে জানে, তাই সে আজকে ট্রিটমেন্ট করতে পারছে। এখন যদিও জটিল রোগের প্রকাশ নির্ভর করে কোনো ইন্ডিভিজুয়াল ভাইটাল ফোর্সের ক্যাপাবিলিটির উপর, সে ভাইটাল ফোর্স তার সিক্স সেন্স দ্বারা সে বুঝতে পারছে। এখন এই বিষয়টা যদি বুঝতে হয়, এইটার মূল কারণটা কি, সে এটা জানে যে প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ কজেস চেঞ্জ ইন দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ বাট নট ইন দ্য সিকনেস এক্সেপ্ট টু হার ইটস প্রোগ্রেস। এই কথাটা কে বলছে? জেমস টেইলর কেন্ট স্যার। এখন এই কথাটা শোনার পরে আমাদের কালাম দেওয়ান তার সিক্স সেন্স এবং সিক্স সাইকেল, এই প্রোটোকলটা সে সঠিকভাবে করতে পেরেছে বিধায় আজকে সফলতা দেখিয়েছে। এবং সেইখানে দেখাচ্ছে ডিআইপি ডায়েট একটা কথা বলেছে, ডিআইপি ডায়েট এসে দিয়েছে এবং তারা মানছে। এখন এখানে একটা কথা ছিল যে বাচ্চাটা বলছে 5 মাসে সুস্থ। এখন 5 মাসে সুস্থ কেন? আমি এখানে দেখেন, এখানে বলা আছে অ্যাজমা 6 মান্থ, অর্থাৎ সে বলতেছে 90% সুস্থ, তার মা বলতেছে 90%। এটা অ্যাবসলিউটলি এটা পরীক্ষিত জায়গা। দেখেন আমাদের এখানে বলা আছে অ্যাজমাতে আমাদের 6 মান্থ লাগবে। তাহলে আমরা আমাদের ডিজিজ ওরিয়েন্টেড, আপনি বলে দিতে পারবেন আমাদের যদি একাডেমিক ভাবে আপনি সঠিকভাবে থাকেন, আপনি জানবেন যে একটা রুগীকে আপনি কতদিন ট্রিটমেন্ট করা লাগবে, তার 5 মাসে সে 90%, অর্থাৎ 6 মাসে সে পুরোপুরি আরোগ্য পাবে। তাহলে এটা তো পরীক্ষিত জায়গা, এটা আমরা আমাদের একাডেমিতে শিখিয়ে থাকি, আমাদের যে ওয়ার্কশপ থাকে সেখানে থাকায় আমরা জানি। তো দেখেন 72 ঘন্টার মধ্যে আপনি ডায়াবেটিস, হাইপারটেনশন, ওয়েট রিডাকশন, কনস্টিপেশন, আইবিএস, এগুলো কিন্তু আপনি কতটুকু পরিবর্তন করতে পারবেন, কত পার্সেন্ট আপনার হয়ে থাকে পরিবর্তন, এটা আমাদের ওয়ার্কশপে আমরা শিখিয়ে থাকি। এবং আপনি দেখেন এখানে বলছে যে তার 5 কেজি কমছে, কিন্তু আসলে কেন কমছে সে সম্পূর্ণ এটা ফলো করতে পারে নাই। কারণ সে যদি র ভেজিটেবলস খায় তাহলে তার যে পরিবর্তন 100% থাকে, একটা আমাদের শরীরে যখন কাজ করে র 100%, স্টিম 70% তার পুষ্টি উপাদান থাকে, যদি সিদ্ধ করে 50%, জুস, আর যখন রান্না করা তখন তো তার মধ্যে সে পুষ্টি উপাদান থাকছে না, তার উপকারী দিক থাকছে না। তো এইভাবে আমরা ফুডটাকে কাজে লাগাবো। তার মধ্যে ইনফ্লামেশনটা দেখেন, ইনফ্লামেশন এখানে কালাম দেন সে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবে। দেখেন এটা দ্রুত কমার অন্যতম কারণ হচ্ছে আমাদের আর্থিং বা গ্রাউন্ডিংটা ছিল কিন্তু ওই পেশেন্টের মধ্যে ছিল। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা জানতে হবে। যদি আপনি না জানেন, দেখেন এখানে ডিআইপি ডায়েটে সে এই কথাটা খুব সুন্দরভাবে বলছে, এটা ব্যাখ্যা করেছে। এবং আমরা ডিএপি ডায়েট আমাদের যারা ওয়ার্কশপে থাকে তাদেরকে কিন্তু আমরা এই পিডিএফ গুলো আমরা দিয়েছি, যারা আমাদের রেগুলার স্টুডেন্ট বা আপনার ওয়ার্কশপে যদি আসেন, কারণ এখানে আপনাকে দিলে আপনি সব বুঝতে পারবেন না, কারণ প্রত্যেকটা জিনিস হাতে কলমে দেখানো হয় এবং সেইভাবে কিন্তু সফলতা আসে। তো আপনার ভিডিওটি দেখেন, ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী স্যার তার যে ওয়ার্কশপে সেমিনারে তিনি যেভাবে বলেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। 12 बजे तक सिर्फ फल खाना है, जैसे अभी किया। ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী স্যার তার যে 72 আওয়ার্স যে ক্যাম্প হয় সেখানে তিনি সরাসরি বলছেন, সেখান থেকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। जितना ज्यादा मीठा फल खाएंगे उतनी जल्दी आपकी डायबिटीज ठीक हो जाएगी। तो अभी इस तरह के सेंटेंस स्टेटमेंट सुनने की आप आदी नहीं है, क्योंकि 15 साल 20 साल जब से भी आप डायबिटीज घोषित किए गए तब से यही बोला जा रहा है कि फल मत खाओ, मीठे फल मत खाओ, यही सुनते आ रहे हैं। ठीक है, आपने सुना कि आपकी डायबिटीज ठीक हो गई, तो इसका ठीक विपरीत आपने देखा कि अभी फ्रूट्स आपको मिले हैं, अभी आम का सीजन चला गया, तो आम देते हैं, क्योंकि हमें पता है कि डायबिटीज के पेशेंट कई साल हो गए आम खाते हुए, उनको मन भी करता है, तो हम आम को ही प्रेफर करते हैं। अभी तो जो भी फल मिलता है उसी से वही हमारा फूड ब्रेकफास्ट बनता है। 3 से 4 तरह के फल लीजिए अपने पसंद के जो अवेलेबल है। आपका बॉडी वेट, मेरा बॉडी वेट 70 kg इंटू एक शून्य लगा दीजिए 700 ग्राम, यानी कि मुझे ब्रेकफास्ट में कम से कम 700 ग्राम फल खा लेना है, मैं कुछ नहीं खाना है। पेट ना भरे तो 800 ग्राम, 1 किलो, 2 किलो, अपर लिमिट नहीं है मुझे, जितने में पेट भरे मन भरे उतना खा लो, लेकिन खाओ सिर्फ फल। 3 से 4 तरह के फल, ये है स्टेप 1। कोई भी तरह के पेशेंट, कोई बोलेगा कैंसर पेशेंट क्या करना है, मेरा आंसर यही करना है। फिर कोई उठ के बोलेगा लिवर पेशेंट को अब क्या करना है, मेरा आंसर सेम है। मैंने कहा कि इररिस्पेक्टिव ऑफ योर हेल्थ कंडीशन, दिस इज द स्टेप 1। स्टेप 2, लंच होने वाला है। लंच में 2 प्लेट 2 ये कुक फूड, रोटी सब्जी दाल चावल इडली डोसा उल्टा सीधा जो भी खाना है वो यहाँ पे रख लीजिए, खाना है उसको। उससे पहले प्लेट 1, ये आपकी दवाई है। 3 से 4 तरह की सब्जियां जो कच्चा खाया जा सके, टमाटर, खीरा, मूली, गाजर, ककड़ी, मटर, सलाद पत्ता, लाल पीली हरी मिर्च या फिर प्याज वगैरह, चुकंदर,
ऐसे कई सारे वेजिटेबल्स होते हैं जो आप या तो कच्चा खा सकते हैं या थोड़ा बहुत स्टीम करके खा सकते हैं। जैसे ब्रोकली थोड़ा स्टीम करके खा सकते हैं, गोभी भी बॉईल करके खा सकते हैं। ऐसे करके एक बाउल में 3-4 तरह की सब्जियां ले लिया, कच्चा स्टीम बॉईल करने का मिक्स करके, बॉडी वेट इंटू 5, माई बॉडी वेट इज 70 kg इंटू 5, दैट बिकम्स 350 ग्राम्स। 350 ग्राम अगर नहीं खा सकते, खाना नहीं चाहते, 300 ग्राम, वो भी नहीं करना चाहते तो 250 ग्राम, इतना तो खाइए। इतना खाने के बाद इमीडिएटली बाद अब ये खा लीजिए रोटी सब्जी दाल चावल, खा लीजिए पेट भर के। ये जब खाएंगे ना तो आपकी एपिटाइट उल्टा बढ़ जाएगी, मेटाबॉलिज्म रेट बढ़ेगा, यानी कि भूख बढ़ेगी। अगर आपके दिमाग में थोड़ा भी है कि ये खाने के बाद तो पेट ही भर जाएगा, ऐसा पहला दिन हो सकता है, दूसरे दिन नहीं होगा, भूख और बढ़ जाएगी, लगेगा कि पेट खाली हो गया। ये अगर 4 रोटी खाते हैं रोज घर पे, अभी भी 4 रोटी की भूख रहेगी। भूख लगने का मतलब आप ठीक हो रहे हैं, भूख ना लगने का मतलब बीमार। भूख लग रही तो अच्छी बात है ना, तो खाइए और ज्यादा, तो खाइए इसी पैटर्न। खाना कम नहीं है, ऐसे खाना है कि जैसे आप पैदा हुए खाने के लिए, खाना इस पैटर्न में, राइट। आई एम नॉट रिस्ट्रिक्टिंग द क्वांटिटी, आई एम रिस्ट्रिक्टिंग द काइंड ऑफ फूड यू टू ईट। तो इस तरह से लेना है। ये लंच है, डिनर 7 बजे तक फिनिश करना है, डिनर में भी यही करना है। कुछ लोग बोलते हैं पहले मैं ये खा लूंगा फिर ब्रेक बाद में खाऊंगा, रिजल्ट भी उल्टे आने वाला है। इसके साइंस को हम समझेंगे थोड़े समय बाद, लेकिन फिलहाल दिस इज टीआईपी डाइट। एक आखिरी बात, 2 तरह की चीजों को छोड़ ही दीजिए, पैक फूड। कोई भी चीज जो फैक्ट्री से निकल के आती है वो मत खाइए, बिस्किट, ब्रेड, नमकीन, केक मत खाइए, पैक जूसेस मत लीजिए। कोई भी चीज जो जानवरों से निकल के आती है, जैसे दूध, दही, लस्सी, मक्खन, घी, पनीर, छाछ, प्लांट से तो आता नहीं है। एनिमल फूड, अंडा, मछली, प्लांट से तो आता नहीं है, मत खाइए। मैं ये नहीं बोल रहा हूँ कि ये जहर है, आई एम नॉट सेइंग दैट, लेकिन अगर आप बीमार हैं, जैसे बंधु जी को यहाँ पे जख्म है, वो जख्म और बढ़ जाएगा इससे, तो उनको नहीं खाना है। किसी का ऑलरेडी बीपी शुगर है और बढ़ जाएगा तो नहीं लेना है। किसी का बॉडी में हीमोग्लोबिन लेवल कम है, कमजोरी है और बढ़ जाएगी तो नहीं लेना है। जो तो एब्सोल्युटली हेल्दी है वो जो मर्जी खाते रहे, जो खा रहे हैं खाते रहे। जिनके तो गोल ही है कि हमें ठीक होना है, वो छोड़ दें, पूरी तरह छोड़ दें फिलहाल तो, राइट। कोई लोग बोलेंगे कि डेयरी प्रोडक्ट तो अच्छा होता है, दूध तो बड़ा न्यूट्रिशियस होता है न्यूट्रिशियस, लेकिन आपके लिए नहीं, गाय के बच्चे के लिए, गाय के बछड़े के लिए न्यूट्रिशन कॉम्पोजिशन इस तरह से बना है, राइट। किस तरह से, अगर हम बोलूं कि ट्रक का टायर तो बहुत मजबूत होता है, हाँ मजबूत होता है, लेकिन आपकी कार के लिए नहीं है वो टायर, तो ट्रक नहीं फिट हो सकता है। अगर कार में फिट करेंगे तो गाड़ी चलेगी नहीं, राइट, क्योंकि कार का इंजन उस तरह से डिजाइन नहीं है। ये बात समझनी पड़ेगी। दुनिया में इंसान ही एक ऐसा जानवर है जो दूसरे जानवर का दूध पीता है। वाइल्ड में कोई जानवर किसी और जानवर का दूध नहीं पीता है। शेर गाय को शिकार करके खा जाएगा, गाय के दूध को पीना नहीं शुरू कर देगा। कोई बोलेंगे मेरा कुत्ता तो दूध पीता है, वो आपका कुत्ता है, आपकी बिल्ली है, वो आपके कैद में है, मालिक जैसा बोलेगा वो करेगा। आपने देखा तो मालिक को भी इंसुलिन डायबिटीज है, कुत्ते को भी डायबिटीज है, दोनों इंसुलिन ले रहे हैं, दोनों ही का खून पे जैसे ही है। वो अलग बात, वाइल्ड में नहीं करेंगे वो, दे विल नेवर चूज डेयरी प्रोडक्ट, दूध नहीं लेंगे, राइट। तो इंसान जीवन भर दूध पीता है, बाकी कोई जानवर नहीं पीता, पहले कुछ महीने वो भी अपने माँ का, बस। इसके डिटेल में हम जाएंगे, फिलहाल तो ये हम दिस इज व्हाट इज टीआईपी डाइट। पूरे दिन भर में कुछ खाने का मन करते तो बिस्किट, ब्रेड, नमकीन नहीं, नट्स ले सकते हैं, स्प्राउट्स ले सकते हैं, ऑल काइंड ऑफ ड्राई फ्रूट खा सकते हैं, कितना मर्जी खा सकते हैं, लेकिन खाने का पैकेट वही 9 AM to 7 PM या 8 AM to 6 PM, वही खाने का पैकेट। फ्रूट्स 12 बजे के बाद भी खाया जा सकता है, स्नैक्स। 4 बजे मन किया अमरूद खाने खा लीजिए, केला खाने का मन किया खा लीजिए, जितना खाने का मन किया खा लीजिए। थोड़ा बहुत धूप में बैठिए ताकि आपका जो स्किन है ये भी खाता है सन लाइट। जितना ज्यादा बाहर धूप लगेगी उतना आपका फूड मेटाबॉलाइज अंदर होगा। तो जो आपने खाया है वो ठीक से काम भी करे। धूप में बैठना 40 मिनट, 40 मिनट नहीं बैठना चाहते तो 20 मिनट, 20 मिनट नहीं बैठना चाहते तो 15 मिनट, थोड़ा वक्त एक्सपोज कीजिए बॉडी। ऐसा कोई बहाना रखिए, जैसे मैंने सुना हुआ है कि
ब्रेकफास्ट में बालकनी में करता हूँ अपने घर के, तो ऑटोमेटिकली धूप मिल गई, मेरा कोई टाइम भी वेस्ट नहीं है, अगर मुझे उसका इंगेज हो गया। तो जब मैं ऑफिस से घर ट्रैवल करता हूँ, घर से ऑफिस, तो ऊपर का जो तंत्र फटा दिया। इस तरह से अपने अपने जुगाड़ आपको करने पड़ेंगे। रोज थोड़ी बहुत देर लेना जरूरी है। जिसके बॉडी में धूप की डेफिशिएंसी है, विटामिन डी की डेफिशिएंसी है, वो थोड़ा भी धूप लेगा तो बॉडी जल्दी सूख लेगी। पूरा धूप में नहीं बैठना तो टांग अपने आगे कर दिया, खुद छाया में बैठे तो भी बॉडी धूप सूख लेगी। तो इट इज वेरी इंपॉर्टेंट। जब आप ये तीनों चीजें करेंगे, सारा तीनों स्टेप, दिस इज DIBS। बड़ी से बड़ी बीमारी का आसान से आसान इलाज घर बैठे ही हो सकता है। अधिक जानकारी के लिए कॉन्टेक्ट करें नियरेस्ट डॉक्टर BRC क्लिनिक। তো এখানে মূল বিষয়টা ছিল, এই জন্য আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেন, ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী স্যার যেটা বলেছেন ওটা কিন্তু পরীক্ষিত একটা বিষয়। তো যদি কেউ সঠিকভাবে মানতে পারে তাহলে কিন্তু আমাদের যে সময় যেটা বলা হচ্ছে সেই সময়ের মধ্যেই হয়, এবং আমরা এটা দেখেছি, আমাদের বাস্তবিক অভিজ্ঞতায় দেখেছি। তবে আমার দৃঢ় বিশ্বাস যে মানব সভ্যতা উন্নয়নের জন্য যুগে যুগে অনেক ধরনের বিপ্লব সাধিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, তথ্য প্রযুক্তি বিপ্লব। আর আমরা পাশাপাশি আরো একটি বিপ্লব ঘটাতে যাচ্ছি সারা বিশ্বব্যাপী। সেটা হচ্ছে মানব উন্নয়নে চিকিৎসা ক্ষেত্রে হোমিও বিপ্লব। আর এটা আপনাদের মাধ্যমেই সম্ভব। এইটার ধারাবাহিকতা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আপনাদের সাথে রয়েছে, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা আজকের সেশনে যারা ছিলেন তারা এখান থেকে বেশ কিছু তথ্য নিতে পেরেছেন। এবং আমি আজকের সেশনটা একটু লং হয়েছে আমার সেশনটা, তবে আপনাদের জন্য একদিকে সুযোগটা এরকম, আপনারা এখন শুধু প্রশ্ন করবেন আমাদের চিকিৎসা সংক্রান্ত যা কিছু রয়েছে, অর্থাৎ সে কিভাবে চিকিৎসা করলো, সার্বিকভাবে আপনার প্রশ্ন উত্তরের যা কিছু আছে আপনারা জিজ্ঞাসা করবেন। আমাদের আজকের যে পেশেন্ট আমি দেখালাম এবং সেই পেশেন্ট সম্পর্কিত সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমি আর কথা বাড়াবো না, আমি অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় ছাত্র এবং আজকের ক্লাসের অন্যতম মডারেটর কালাম দেওয়ানকে আজকের তার প্রশ্ন উত্তরের মাধ্যমে সকলের উত্তর দেওয়ার জন্য। আপনাদের যার যে প্রশ্ন আছে এই পেশেন্ট সংক্রান্ত সেটা আপনারা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ ডাইরেক্টর অফ এডুকেশন ডাক্তার গোপেশ চন্দ্র রয় স্যারকে। চমৎকারভাবে উপস্থাপন করেছেন, অনেক কিছু জানলাম। ধন্যবাদ জানাচ্ছি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির চেয়ারম্যান জনাব মঞ্জুর খান স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি সিইও জনাব কাজী আজম স্যারকে। অসংখ্য ধন্যবাদ উপস্থিত সম্মানিত ডাক্তার ভাই ও বোনদেরকে। আজকের কেসটা আমি একটু বলে নেই, তারপর প্রশ্ন পর্বে যাই। স্যার, আজকের কেসটা হচ্ছে রোগীর নাম আলভি শেখ, তার প্রেজেন্ট কমপ্লেন শ্বাসকষ্ট 6 থেকে 7 বছর যাবত। চিকিৎসা অ্যালোপ্যাথি, গ্যাস ইনহেলার মোনাস 4 এবং 5। 2 নম্বর সমস্যা হচ্ছে ঠান্ডা, কাশি, জ্বর প্রথমে প্রকাশ পায়, তারপর শ্বাসকষ্ট শুরু হয়, সাথে জ্বর হয়ে প্রচন্ড বমি হয়, প্রচন্ড খারাপ অবস্থা হয় এবং হাসপাতালে যেতে হতো ঘন ঘন। মাঝে মাঝে মাথা ব্যথা হয়। এই হচ্ছে রোগীর প্রেজেন্ট কমপ্লেন। তো গো ব্যাকে জন্মের পর মায়ের স্তনে কামড় দিত এই বাচ্চাটা 1 সপ্তাহ পর থেকে প্রায় 2 বছর পর্যন্ত। এটা ওর মায়ের বর্ণনা। গর্ভকালীন মায়ের ভয়াবহ রোগের ইতিহাস আছে। 5 হিস্টোরিতে পেয়েছি 5-6 বছর বয়সে বিড়াল 2 বার কামড় দিয়েছে এই আলভি শেখকে। বিড়ালের কামড় 2 বার। মাঝে মাঝে প্রচন্ড ঠান্ডা, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টের জন্য হাসপাতালে যেতে হতো। টেম্পারামেন্ট অফ 5 অবজারভেশন। 1 নাম্বার ঘুম, আধা ঘন্টা সময় লাগে। মায়ের বক্তব্য 1 থেকে 1.5 বছর বয়স থেকে রাত 12টার পরে ঘুম আসে, কারণ মোবাইলের সাথে ডিপ অ্যাটাচমেন্ট। বর্তমানে 5 মাস পূর্বেই ছিল। 2 নাম্বার সমস্যা ছিল, 2 নাম্বার যেটা টেম্পারামেন্টের 5 অবজারভেশনে 2 নাম্বার খাওয়া, অল্প খেত, বেশি খেতে পারতো না। 3 নাম্বার পায়খানা কষা, আধা ঘন্টা সময় লাগতো, একবার যেত। 4 নাম্বার মন মেজাজ, রাগ ঘরেই রাগ বেশি, বাইরে রাগ না, চুপচাপ। কিন্তু মাঝে মাঝে রাগ করে
কিছু ভাঙচুর করত, এই তথ্যটা আমি পেয়েছি এবং কি লিখেছি। 5 নাম্বার ভাবনা চিন্তা, মায়ের জন্য এবং ফ্যামিলির জন্য ভাবে। বি পার্টে যেটা পেলাম ফ্যামিলি হিস্টোরি, মা শ্বাসকষ্ট ছিল, বাবা স্ট্রোক করে মারা যান, দাদার কোনো তথ্য নেই, দাদিরও কোনো তথ্য নেই, নানারও কোনো তথ্য নেই, কিন্তু নানি বিভিন্ন রোগের ইতিহাস আছে, 2 বার কুকুর কামড় দিয়েছে, কামড়ের ইতিহাস আছে, চিকিৎসা থাল পরা দিয়ে ভালো হয়েছে। নানির 2 বার কুকুর কামড় দিয়েছে এবং কি থাল পরা দিয়ে ভালো হয়েছে। এসে বি পার্ট মোর দেন ইম্পর্টেন্ট। এই কেসের জন্য আমি যে ট্রু ডিজিজ বিবেচনা করছি, কি হতে পারে, প্রথম ট্রু ডিজিজ কি হতে পারে, আপনাদের কাছে আমার প্রশ্ন। যাই হোক, পিআরএস। জি ধন্যবাদ ধন্যবাদ। আমি পিআরএস কে কনসিডার করে হাইড্রোফোবিনাম 03 অথবা লাইসিন 03 দিয়ে কেস স্টার্ট করি। পাশাপাশি মাঝে মাঝে আমি তাকে পাশাপাশি জাস্টিসিয়া মাদার দিয়ে দিই সাপোর্ট হিসেবে, গরম পানির সাথে খাওয়ার জন্য। অবজারভেশন এবং পোটেন্সি ম্যানেজমেন্ট এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, 5 মাস সময় লাগবে। আমাকে নিশ্চয়ই আপনারা 5 মাস সময় দিবেন না। আর এই অবজারভেশন বিষয় এবং কেস টেকিং এর বিষয়ে জানার জন্য একাডেমিতে ওয়ার্কশপ চালু আছে, সেখানে গিয়ে শিখলে সরাসরি সবচেয়ে ভালো হয়। এখন আমি শুধু ট্রু ডিজিজ গুলো বর্ণনা করে যাচ্ছি এবং অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিন গুলা। আমি প্রথমেই পিআরএস কে কনসিডার করে হাইড্রোফোবিনাম 03 দেই, তারপর অবজারভেশন করে করে আমি শেষ 24 পর্যন্ত যাই, তারপরে 200-03-01 হয়ে বেরিয়ে আসি। আমি সোরাই নামের 3টা ডোজ দিয়েছি, 06, 09, 12। তারপরে আমি পিটিএস কে কনসিডার করি। পিটিএস এর কিছু ডোজ কার্বোভেজ, সিভি 06, 09, 12, 3টা ডোজ দিয়েছি মাত্র। অবজারভেশন জার্মানি ওষুধ, অবজারভেশন জার্মানি ওষুধ, মাঝে মাঝে জাস্টিসিয়া মাদার গরম পানির সাথে। এই হচ্ছে আমার ট্রিটমেন্ট প্রটোকল। আমি তার সেকেন্ড নির্বাচন করি সাইকোসিস। যদিও এখানে মন মেজাজের ক্ষেত্রে ভাঙচুর করে একটা ঘটনা আছে, কিন্তু ওই ভাঙচুর করার চাইতে বেশি ইম্পর্টেন্ট যে সিভিলিসকে মানে অনেক নিচে নিয়ে গেছে সাইকোসিস। এই জন্য আমি এর মায়ের সাইকোসিসও পেয়েছি, এর ভিতরে সাইকোসিসের ওভার অ্যাক্টিভ অবস্থা আমি পেয়েছি। এই জন্য সাইকোসিসকে বিবেচনা করে আমি সেকেন্ডের মেডিসিন থুজা 02 দিয়ে স্টার্ট করি। থুজা ইন্ট্রোভার্ট, এই জন্য 02 দিয়ে স্টার্ট করি। তারপর অবজারভেশন 03, অবজারভেশন 06, অবজারভেশন 09, অবজারভেশন 012। অনেক পরে পরে হয়েছে। ফাইটন দিয়ে কখনো বিদায় করেছি, ওষুধ দেই নাই। ওষুধ দিয়ে কখনো ফাইটন দিয়েছি, মাঝে মাঝে জাস্টিসিয়াম মাদার গরম পানির সাথে দিয়েছি। শেষ মেডিসিন 1.5 মাস আগে তাকে দেওয়া হয়েছে থুজা 012 মেডিসিন দেওয়া হয়েছে। শেষ যে খবর সেটা হচ্ছে রোগী এখন নিজেকে সম্পূর্ণ সুস্থ বোধ করছে, তার মধ্যে ফ্রিডম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এখন তার ঔষধ আপাতত বন্ধ আছে, তার সমস্যা নেই, ওষুধ নেই। আমি লাস্ট ফাইটম দিয়ে জার্মানি ওষুধ দিয়ে বিদায় করেছি, তা ভিডিও চিত্রতে আপনারা দেখতে পেয়েছেন, এবং কি লাস্ট যে তার তথ্য তাও আপনারা দেখতে পেয়েছেন। ধন্যবাদ সকলকে। আমার কথা এবং বলার মাঝে ভুল ত্রুটি থাকতেই পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। ডাক্তার আমি জি এম সালাম। কালাম দেওয়ান ভাইকে কালাম দেওয়ান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, প্রতিটা মেডিসিন দেওয়ার পরে অবজারভেশন জি এটা মাস্ট। জি সুন্দরভাবে আপনি বলছেন, সুন্দরভাবে, কিন্তু আপনি আমাদের সদ্য স্যার শ্যামল কুমার দাস স্যার দেন 3-2-1 যে একটা নির্দেশ দিছে, ঠিক আপনার কথার মাধ্যমে আমি বুঝতে পারছি আপনিও সেভাবে ব্যবহার করছেন। 3-2-1 দিয়ে বেরিয়ে গেছেন। এই 3-2-1 দিয়ে বেরিয়ে গেছেন, এইটার ভিতরে কোনো অবজারভেশন অবশ্যই। অবজারভেশন ছাড়া আমি কোনো পোটেন্সি দেই না স্যার। কেন দেব? প্রয়োজন হলে দেব, প্রয়োজন হলে দেব না। এটাই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আমাকে শিক্ষা দিয়েছে। একটা ঘটনা বলি, আমি প্রথম ব্যাচের ছাত্র, তখন 3 বছর আগে প্রায়, তখন আমাদের শ্রদ্ধেয় সিউস স্যার জনাব কাজী আজম স্যার প্রশ্ন করছে যে এই রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সব স্টুডেন্টরা বলছে সেকেন্ড সাইকেল। আমি একমাত্র কালাম দেওয়ান বলছি যে না স্যার, সেকেন্ড সাইকেল অনেক পরের ব্যাপার। অবজারভেশন ইজ দ্য ফার্স্ট। অবজারভেশন না করে আমি কিভাবে সেকেন্ড সাইকেল পর্যন্ত যাব? ধন্যবাদ স্যার। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা তো তার সেখানে ভাঙচুরের যে ইতিহাসটা পেলাম, হ্যাঁ, এখন আমরা যদি সেকেন্ড সাইকেলে সিপিল নিলাম যদি ইয়া করতাম, তাহলে কি এখানে কাজ হতো না হতো না? আমি সেকেন্ড সাইকেলে সিভিলের নামে যাব, তার ফিলোসফিক্যাল ইন্ডিকেশন তো সাইকোসিস। হ্যাঁ, ভাঙচুরের কথা আপনি প্রশ্ন করছেন, সুন্দর প্রশ্ন। এখানে একটা প্রশ্ন হওয়া উচিত, আপনি করেছেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর যে চিকিৎসা রুট কজ, প্রিডিসপোজিশনে আমরা কি পেলাম? পিআরএস, আপনি বলেছেন। তো পিআরএস এর মধ্যে কি সিভিলিস নাই? ডাক্তার নিতাই মজুমদার স্যার। হ্যাঁ আছে, কারণ দুইটা তো মিশ্রিত। ঠিক আছে, আমি পিআরএস যখন ঘুরাই তখন আমি অবজারভেশন করে দেখেছি যে ওর মায়ের কাছে তথ্য ওই ভাঙচুরটা সে করে না, ভাঙচুর করে না। পিআরএস কমপ্লিট হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি এখন কি ভাঙচুর করে? কয় না, এখন ওই রাগ ঠাক দেখায় না, অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, ভাঙচুর এখন করেই না। তার মানে এখানে সিভিলিসের গুরুত্ব কমে গেল, সাইকোসিসের গুরুত্ব আসলো কি জন্য? সেটা হচ্ছে ওর বয়স কিন্তু 12+, ওর বয়স 12+, এখন 13+ হচ্ছে। আর্লিয়েস্ট পার্ট অফ লাইফ, মায়ের সাথে গভীর ডিপ অ্যাটাচমেন্ট, পিআরএস, পাশাপাশি মোবাইলের সাথে একটা ডিপ অ্যাটাচমেন্ট। এটা সে আমার অনুরোধে বা আমার রিকোয়েস্টে ওর মায়ের কথায় ওই মোবাইলকে রাত্রে বাদ দিতে পেরেছে। যে রাত্রে ও 11টা থেকে 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখতো, সেই জিনিসটা বাদ দিতে পেরেছে। আর তার সেকেন্ড সাইকেল সাইকোসিস হচ্ছে এই জন্য আর্লি লাইফে, যেটা আর্লি লাইফ চলতেছে এখন আর তার, এবং কি আর্লি লাইফ পার হয়ে গেছে, তার মায়ের কাছে যে তথ্য ফ্যামিলি কেন্দ্রিক, কাজকর্ম গুছিয়ে করে, মা অসুস্থ হলে মায়ের সেবা করে। ওই মায়ের অনেক সময় ব্যথা ঠেথা হলে ও সেবা করত। আমি বললাম ও ঘুরতে যায় না, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতে যায় না? কারণ আমি অসুস্থ হলে আমার পাশে থাকতো, আমি সুস্থ না হওয়া পর্যন্ত যেত না, খেলতে যেত, কিন্তু আমাকে অসুস্থ রেখে কোনোদিন যায় নাই। আর আমি অসুস্থ হলে ও কাজকর্মগুলো সব গুছিয়ে রাখতো। ও ওর সৎ ভাই, যে সৎ ভাইয়েরও সাকসেসফুল কেস আছে আল্লাহর রহমতে, সফল কাহিনী। সেই সৎ ভাইকে ও ভালো জানে, ওর বাবা তো নাই, ও তো এতিম। ওর মাকেও ভালো জানে, ওর আগের ঘরের বোনকেও সে ভালো জানে। সবকিছু মিলে ফ্যামিলি কেন্দ্রিক মানুষটা। এবং কি একটা জিনিস যদি বাজার থেকে নেয় তাহলে সবাইকে সে ভাগ করে দিত। আমি অনেকবার জিজ্ঞাসা করছি, তুমি কি তোমার ভাগের পছন্দের খাবারের যে বড় ভাগটা তুমি নিতে চাও না? না না না, আমি নিতে চাই না।
ওর মার কাছে জিজ্ঞাসা করছে আলাদা করে, আসলে ও কি বড় ভাগটা নেয়? না না, ও সবসময় ও কি করে, ও দায়িত্বশীল, এভাবে বিলিয়ে দেয়, সবাইকে সমান সমান দিয়ে ও সমান নেয়। কিন্তু আমার কাছে কখনোই ওর দাবি কখনোই ছিল না যে আমাকে বড়টা দিতে হবে, অথবা চুপে চুপে একা একা খেয়ে মুখ ঠোক মুছে একদম আমি খাই নাই, এরকম ভাব কখনোই পাই নাই। তো সেক্ষেত্রে সেকেন্ড তার ফ্যামিলি কেন্দ্রিক কাজকর্ম গুছিয়ে রাখে, বন্ধু বান্ধব কম, ইন্ট্রোভার্ট, বাহিরে এত ভদ্র, ধারণার বাইরে, যা দুষ্টুমি যা অন্যায় করে ঘরে মায়ের সাথে, কিন্তু বাহিরে নয়। তাহলে আমি এই পজিটিভ টু নেগেটিভই হবে, সে পজিটিভ টু নেগেটিভই হবে, কিন্তু এখনো পর্যন্ত পজিটিভ এবং কি ফ্যামিলি কেন্দ্রিক। এজন্য আমি পিয়ারস কে সুন্দরভাবে ঘুরিয়ে আমি সাইকোসিসের অবস্থাটা হাই লেভেলে পাই, সিভিলিসকে আমি হাই লেভেলে পাই নাই, ওর গুরুত্ব কমে গেছে। এখনো ট্রিটমেন্ট চলাকালীন সময় আছে, 1.5 মাস পর্যন্ত কোনো ফোন দেয় না, আসেও না, আমি খবর নিয়েছি, ভালো আছে। রোগী এখন নিজেকে সম্পূর্ণ সুস্থ বোধ করছে, তার মধ্যে ফ্রিডম প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এখন তার ঔষধ আপাতত বন্ধ আছে। যে কোনো রিয়েল হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথির আন্ডারে থেকে যদি চিকিৎসা করা হয় তাহলে তার সিকনেসও দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ ডাক্তার নিতাই মজুমদার স্যার। ধন্যবাদ আপনাকে। স্যার পটেন্সি কি রিপিট করছেন নাকি রিপিটেশন ছাড়াই গেছেন? হ্যাঁ স্যার, কিছু কিছু সময়, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কিছু কিছু সময় তো রিপিটেশন করতে হয়েছে। আপনার কেসগুলো স্যার এত সহজভাবে উপস্থাপন করেন, তা এরপর আর প্রশ্ন থাকে না আসলে, এই জন্য এটা করলাম। আমি যত সহজভাবে করি কষ্টটা তত বেশি। এখন বলি, কষ্ট এত করি না, করতে 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 যখন একটা রোগীর পজিটিভ অবস্থাটা তৈরি হয় তখন আমি নিজের যে ইমোশনাল পয়েন্ট এটাকে আমি হারায় ফেলাই, আমি আবেগ আপ্লুত হয়ে যাই যে এটাও কি সম্ভব। তখন আমি বলে ফেলি, হয়তো আপনাদের কাছে এটা এখানে ইগুতে লাগতে পারে, আমি বলে ফেলি সম্পূর্ণ সুস্থ সাকসেসফুল কেস। আসলে সাকসেসফুল বলতে কিছু নাই, মানুষ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত কিছু না কিছু অসুস্থতা বয়ে বেড়াতে হয়। তবে এই রোগীটা যদি প্রপারলি ভাবে রিয়েল হোমিওপ্যাথি ট্রিটমেন্টের আওতায় থাকে, বা এর মা, এর ভাই, এই তিনজনকে, এর নানিও আমার চিকিৎসা আল্লাহর রহমতে 12 আনি সুস্থ আলহামদুলিল্লাহ, এর নানির কেসও আসবে সামনে। তবে রিয়েল হোমিওপ্যাথির আন্ডারে থেকে যদি ট্রিটমেন্ট চলে না, তাহলে মৃত্যুকালীন ওই যন্ত্রণা বা কষ্ট ওগুলা কমই পাবে ইনশাল্লাহ, এবং কি তার সিকনেস একটা সময় দূর হয়ে যাবে, এটাই সত্যি। এখন রোগীর কোনো প্রয়োজন নাই ওষুধের, রোগীকে বলছে লাফালাফি দৌড়াদৌড়ি করো, হ্যাঁ করি, কষ্ট হয় না, না, তাহলে আমি ওষুধ দেবো কেন? আমি জার্মানি দেশ দিছি, এবং কি তার মাকে বলেছি যে আপনার সন্তান যদি কখনো কোনো ধরনের অসুবিধা ফিল করে তাহলে আমার এখানে দরজা খোলা, আর এখানে আসলে সঙ্গে সঙ্গে আমি মেডিসিন দিতে পারবো। অথবা আমি যদি মারা যাই আল্লাহ পাক কালকে আমাকে নিয়ে যেতে পারে, আমার খাতা খুলে ডাক্তার নিতাই মজুমদার স্যারও এর ট্রিটমেন্ট দিতে পারবে, কারণ এর লাস্ট মেডিসিন দেওয়া আছে থুজা 12। সুতরাং তার অবস্থা যদি খারাপ কখনো হয়, অসুবিধা হয়, তাহলে আমার কাছে আসতে বলছি। আর যদি অন্য কোথাও যায় তাহলে অসুবিধাটা কি? তাকে আগে ফি নিবে, সিরিয়ালে দাঁড়াতে হবে, মেডিকেল টেস্ট দিবে, টেস্টের পর টেস্ট, গাঁটটি, আমার কাছে অনেক গাঁটটি নিয়ে অনেকে আসে, অনেক গাঁটটি, 12 বছর 14 বছর চিকিৎসা করছি, কোনো কাজ হয় নাই, ভালো হয়ে আবার অসুস্থ। আমার কাছে কেন আসছেন? আসছি শুনে আসছি, আমি কাউকে বলি না যে আমি চিকিৎসা করি। আমার কাছে আমার রোগী যারা ভালো হয় তারাই রোগী পাঠায়, একজনে 10 জন, আবার একজনে একজন, আবার আরেকজন, এইভাবেই রোগী হয় আলহামদুলিল্লাহ। আজকে আমার 13 থেকে 14 জন রোগী ডিল করতে হয়েছে। আমি মাঝে মাঝে অনেক ফোনের সম্মুখীন হয়েছি, কারো ফোন রিসিভ করতে পারি নাই, কারোর সাথে সুন্দর করে কথা বলতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। ঠিক আছে, ধন্যবাদ স্যার।